হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগের ক্লাসে কিন্তু অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা অংশ নিয়ে আলাপ করছিলাম। এখন আলাপ করব অগ্ন্যাশয়ের বহিঃক্ষরা অংশ। তোমরা জানো অগ্ন্যাশয় একটি মিশ্র গ্রন্থি, এর অন্তঃক্ষরা অংশ এবং বহিঃক্ষরা অংশ দুটোই আছে। তো আমরা এই যে বহিঃক্ষরা অংশ, সেই বহিঃক্ষরা অংশ নিয়ে আজকে একটু আলাপ করি। তো দেখো, অগ্ন্যাশয়ের এই যে অনুচ্ছেদ বা ব্যবচ্ছেদটা তোমরা যদি আরেকবার একটু ভালো মতো খেয়াল করো, তাহলে দেখতে পাবা আমি গত ক্লাসে অগ্ন্যাশয়ের গঠনে যেটা বলছিলাম যে অগ্ন্যাশয়ের যে স্ট্রাকচারাল ইউনিট, সে স্ট্রাকচারাল ইউনিটে কিন্তু আমরা দেখব যে অগ্ন্যাশয়ের এই অংশগুলোকে বলা হয় লোবিউল। এই যে এই অংশগুলোকে দেখছো, এগুলোকে বলা হয় কি লোবিউল। তো লোবিউলের ঠিক দেখো গঠনটা এরকম যে চারপাশ দিয়ে অনেকগুলো কোষ অনুপ্রস্থ ভাবে সুসজ্জিত থাকবে এবং ঠিক এর মাঝখান দিয়ে একটা কি থাকবে, একটা মানে নালী অবস্থান করে। এবং তোমাদের বলেছিলাম যে এই নালীগুলো পরবর্তীতে শাখা নালী হয়ে প্রধান অগ্ন্যাশয় নালী, যেটাকে আমরা ডাক্ট্রা পুইরসাং বলি, সেটা গঠন করেছিল। তো যাও, এই যে এই লোবিউলের যে নিজস্ব নালী আছে অলরেডি সেটা তোমরা বুঝে গেছো। এই নিজস্ব নালীতে এই লোবিউল গুলো থেকেই মূলত অগ্ন্যাশয় রস তথা অগ্ন্যাশয়ে লাইপেজ, প্রোটিয়েজ এবং অ্যামাইলেজ এই এনজাইমস গুলো ক্ষরণ হয় এবং পরবর্তীতে এই এনজাইমস গুলো সব একত্রিত হয়ে অগ্ন্যাশয়ের যে ওয়েরসাং নালী, এই নালী দিয়ে ডিওডেনামের ভেতরে যায় এবং পরবর্তীতে কাইমে উপস্থিত খাদ্য উপাদানগুলো, যে কাইমকেরা পাকস্থলী থেকে আসে, সেখানে উপস্থিত খাদ্য উপাদানগুলোকে পরিপাক সম্পন্ন করে থাকে। এবং তোমরা জানো, এও বলেছি, যদিও সামনে পড়াবো, যে ক্ষুদ্রান্তেই খাদ্যবস্তুর ফুল অ্যান্ড ফাইনাল ডাইজেশনটা হয়, একদমই সর্বোচ্চ লেভেলের যে পরিপাক। তো দেখো এখানে এই যে বহিঃক্ষরা অংশগুলো আমরা যেটা বলছিলাম, এই বহিঃক্ষরা অংশগুলো যে এনজাইমস গুলো ক্ষরণ করে, সেই এনজাইমস গুলোকেই একত্রে বলা হয় অগ্ন্যাশয় রস বা প্যানক্রিয়াটিক জুস। তো একটু যদি খেয়াল করে দেখো যে এখানে প্রথমে আমি যদি বলি অ্যামাইলোলাইটিক এনজাইমস বা অ্যামাইলেজ এনজাইমস। অ্যামাইলেজ এনজাইম কোন এনজাইম গুলো? যেগুলো শর্করাকে পরিপাক করে। তো সাধারণত অগ্ন্যাশয়ের যে বহিঃক্ষরা অংশ, এখানে দুইটা অ্যামাইলোলাইটিক এনজাইম আমরা দেখতে পাবো। কিছু এনজাইম আছে যাদেরকে একত্রে অ্যামাইলেজ বলে, আবার শর্করা পরিপাকে সবগুলোকে অ্যামাইলেজ বলে। তো যখন এরকম অ্যামাইলেজ এনজাইম দেখতে পাবো এবং আমরা দেখতে পাবো মল্টেজ এনজাইম। এই যে মল্টেজ এনজাইম, এই মল্টেজ এনজাইমই কিন্তু সাধারণত কাকে পরিপাক করে থাকে? মল্টোজকে পরিপাক করে থাকে এবং ফাইনালি গ্লুকোজে রূপান্তর করে থাকে। দ্বিতীয়ত দেখো, এখানে যে প্রোটিওলাইটিক এনজাইমস গুলো আছে বা প্রোটিয়েজ এনজাইম গুলো আছে, সেগুলোর সংখ্যা একটু বেশি, একটু তোমাদের মনে রাখতে হবে। তো এভাবে মনে রাখবা যে দুইটা ট্রিপসিন আর চারটা পেপটাইডেজ এনজাইম আছে এখানে। দুইটা ট্রিপসিন, তাহলে প্রথমটা কি? প্রথমটা শুধু ট্রিপসিন, দ্বিতীয়টা কাইমোট্রিপসিন এবং খেয়াল করে দেখো 3 নম্বরটা হলো অ্যামিনোপেপটাইডেজ, 4 নম্বরটা কার্বক্সিপেপটাইডেজ, ডাইপেপটাইডেজ এবং ট্রাইপেপটাইডেজ। অর্থাৎ কয়টা পেপটাইডেজ এনজাইম আছে বললাম? 4টা পেপটাইডেজ এনজাইম আছে। দেখো, 4টা পেপটাইডেজ এনজাইম আছে। তাহলে আমরা যদি বলি যে এখানে কি দুইটা ট্রিপসিন এনজাইম, একটা ট্রিপসিন আর একটা কাইমোট্রিপসিন, আর 4টা হলো পেপটাইডেজ এনজাইম। আর দেখো এখানে কোলাজিনাস এবং ইলাস্টেজ, এই দুইটাও প্রোটিন পরিপাককারী এনজাইম। এবং খুব ইন্টারেস্টিংলি তুমি যদি এনজাইমের নামগুলো দেখো, তাহলে মোস্ট অফ দ্য এনজাইমস এর ক্ষেত্রেই তুমি কিন্তু বলতে পারবা যে এনজাইমগুলো অ্যাকচুয়ালি কোন ধরনের প্রোটিনের উপরে কাজ করে। যেমন এইখানে দেখো যে অ্যামিনোপেপটাইডেজ বা কার্বক্সিপেপটাইডেজ, এগুলো বিভিন্ন পলিপেপটাইডের উপরে কাজ করে থাকে। ডাইপেপটাইডেজ ডাইপেপটাইডের উপরে কাজ করে, ট্রাইপেপটাইডেজ ট্রাইপেপটাইডের উপরে কাজ করে, কোলাজিনেস কোলাজেনের উপরে কাজ করে, ইলাস্টেজ ইলাস্টিন নামক প্রোটিনের উপরে কাজ করে। তোমরা জানো এটা একটা মানে মাসলে বা পেশিতে থাকা একটা প্রোটিন। এছাড়াও আমরা দেখবো ট্রিপসিন বা কাইমোট্রিপসিনও পলিপেপটাইডের উপরে কাজ করে থাকে। তো মোটামুটি ট্রিপসিন বা কাইমোট্রিপসিন বাদ দিয়ে বাকি সবগুলোর ক্ষেত্রে কিন্তু তুমি কোন প্রোটিনের উপরে কাজ করে এনজাইমগুলো সেগুলো বলতে পারবা। তাহলে আমরা কি বলতে পারি? প্রোটিয়েজ এনজাইম কয়টা? টোটাল প্রোটিয়েজ এনজাইম এখানে আমরা দেখবো 8টা তৈরি হয়। 8টা এনজাইমের নাম আমরা মনে রাখবো এভাবে: 2টা ট্রিপসিন আর 4টা পেপটাইডেজ, এছাড়াও কোলাজিনাস এবং হচ্ছে ইলাস্টেজ। ফাইনালি দেখো লাইপেজ এনজাইমস বা লাইপোলাইটিক এনজাইমস। এই যে লাইপেজ এনজাইম বা লাইপোলাইটিক এনজাইম, এইটার আবার কিছু এনজাইম আছে যেগুলোকে একত্রে লাইপেজ বলে থাকে। এছাড়াও আছে দেখো ফসফোলাইপেজ, কাকে ভাঙে? ফসফোলিপিডকে সহজে আইডিয়া করতে পারবা। আবার দেখো কি কোলেস্টেরল এস্টারেজ, কোলেস্টেরল এস্টারেজ, এই এনজাইমটা কাকে ভাঙবে? কোলেস্টেরলকে বা কোলেস্টেরল স্টারকে এটি ভাঙবে, অর্থাৎ এই লিপিডটাকে ভাঙবে, এই লিপিডের উপরে কাজ করবে। তো এই যে সমস্ত এনজাইমস গুলো লাইক অ্যামাইলেজ, প্রোটিয়েজ এন্ড লাইপেজ, দোজ আর কম্বাইন্ডলি কল্ড দ্য প্যানক্রিয়াটিক জুস।
তো এই প্যানক্রিয়াটিক জুস অ্যাকচুয়ালি ক্ষারীয় প্রকৃতির হয়ে থাকে এবং এইটাও ক্ষুদ্রান্তে আগত পাকস্থলী থেকে কাইমকে অর্থাৎ অম্লীয় কাইমকে প্রশমিত করতে সাহায্য করে। পাশাপাশি এই এনজাইম গুলো দিয়ে কিন্তু ক্ষুদ্রান্তের এই পরিপাক সম্পন্ন করে থাকে এবং ক্ষুদ্রান্তে যে খাদ্যবস্তুর পরিপাক হয় সেখানে অগ্নাশয়ের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়াও দেখো, আমরা যদি একটু অগ্নাশয়ের কাজটা দেখি আরো মানে একদম সামগ্রিক অর্থে যদি অগ্নাশয়ের কাজগুলো একটু খেয়াল করে দেখো, প্রথমত অগ্নাশয়ের একটি অন্যতম কাজ হলো পরিপাক, যেটা এতক্ষণ ধরে আমি তোমাদের বলতেছিলাম যে এই যে অ্যামাইলেজ, প্রোটিয়েজ এবং লাইপেজ এনজাইমগুলো পরিপাক করছে মানে করবে বিভিন্ন খাদ্য উপাদানের উপরে। এছাড়াও দেখো, অগ্নাশয়ের একটা অন্যতম কাজ হলো কি অম্লক্ষার সমতা রক্ষা করা। অম্লক্ষার সমতা রক্ষা করবে বিকজ এটি ক্ষারীয় প্রকৃতির এবং ক্ষুদ্রান্তের মধ্যে যে ক্ষারীয় এনভায়রনমেন্ট তৈরি করতে যে সাহায্য করা এবং অম্লক্ষার যে একটা সমতা সেটা রক্ষা করবে। এছাড়াও ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করবে যাতে লাইপেজ এনজাইমগুলো খুব ভালো মতো কাজ করতে পারে। দেহের পানি সাম্যতা রক্ষা। দেখো, অগ্নাশয় অ্যাকচুয়ালি দেহের পানি সাম্যতা রক্ষা মানে কেমনে ভূমিকা রাখে। তো ইন্টারেস্টিংলি তোমরা জানো যে আমি গত ক্লাসে কিন্তু অগ্নাশয়ের অন্তঃক্ষরা অংশ পড়িয়েছিলাম। তো অগ্নাশয়ের অন্তঃক্ষরা অংশে আমরা কিন্তু একটা জিনিস দেখেছিলাম যে ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণ কমিয়ে দেয় আর গ্লুকাগন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেয়। তো ইন্টারেস্টিং একটা কথা বলি তোমাদের, সেটা হলো কি যে রক্তে যদি গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তাহলে রক্তের পানি ধারণ ক্ষমতা বেড়ে যায়, কারণ গ্লুকোজ একটি হাইড্রোফিলিক পদার্থ এবং এটা পানি শোষণ করতে পারে। আবার রক্তে যদি গ্লুকোজের পরিমাণ কমে যায় তাহলে কিন্তু পানির পরিমাণ কমে যেতে পারে বা পানির পরিমাণও কমে যায়। অ্যাকচুয়ালি এভাবেই কিন্তু ইনসুলিন গ্লুকাগনের হরমোনের এই যে একটা সমন্বয় সম্পূর্ণ যে কাজ, এই কার্যাবলীর উপর নির্ভর করে কিন্তু রক্তে পানির যে সাম্যতা সেটা কিন্তু রক্ষা করা সম্ভব এই শর্করার সাহায্যে। তো এভাবেই কিন্তু অগ্নাশয় এই হরমোনগুলোর মাধ্যমে কিন্তু দেহের পানি সাম্যতা রক্ষা করে এবং একইভাবে দেহের তাপ নিয়ন্ত্রণ করার যে ব্যাপারটা খেয়াল করে দেখো যে আমাদের দেহে যে তাপ তৈরি হয় এই তাপের সোর্সটা কি? গ্লুকোজের জারণ বা গ্লুকোজের শ্বসন। তো আমাদের দেহে যদি গ্লুকোজের মানে বাড়তি দেখা যায় তখন কি গ্লুকোজের জারণ বা গ্লুকোজের শ্বসন বেড়ে যাবে, ফলে আমাদের দেহে কিন্তু তাপ বেড়ে যাবে। আবার ঠিক উল্টা ঘটনাটাও ঘটানো সম্ভব। এবং দেখো তো, এই যে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ানো বা কমানো এবং ফাইনালি রক্তের মাধ্যমে পুরো দেহে গ্লুকোজের পরিমাণ বাড়ানো অথবা কমানো ভূমিকার ইনসুলিন এবং গ্লুকাগনের। তাহলে আমরা বলতে পারি কিন্তু যে দেহের তাপ নিয়ন্ত্রণেও কিন্তু অগ্নাশয় এই হরমোনগুলোর সাহায্যে ভূমিকা রাখতে পারে। তো অগ্নাশয়ের কিন্তু আমরা তাহলে কাজ বুঝতে পারলাম যে অগ্নাশয়ের কাজ হলো পরিপাক করা, অম্লক্ষার সমতা, ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করা, তারপর দেহের পানি সাম্যতা রক্ষা করা এবং দেহের তাপ নিয়ন্ত্রণ করা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদেরকে দেখে মনে হয় যে এগুলো আসলে এই দুটো পয়েন্ট আসলে অগ্নাশয়ের সাথে কিভাবে রিলেটেড। তো আমার মনে হয় তোমরা আমার এক্সপ্লেনেশনটা কিছুটা হলে বুঝতে পেরেছো যে কিভাবে অ্যাকচুয়ালি দেহের পানি সাম্যতা রক্ষার সাথে তাপ নিয়ন্ত্রণ বা তাপের যে সাম্যতা রক্ষা সেটাতে অগ্নাশয় ভূমিকা রাখে। তো এই ছিল অগ্নাশয়ের উপরে একটি সম্পূর্ণ ধারণা দেওয়ার একটি ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তো দুইটা ক্লাস মিলে অগ্নাশয় নিয়ে তোমাদের সামনে একটু আলাপ করলাম। যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাতেই আমার সার্থকতা। আশা করি তোমাদের জন্য আবার নতুন কোনো টপিকে আমি ভিডিও বানাবো এবং চেষ্টা করব তোমাদের যদি কিছুটা উপকার করতে পারি তাতেও আমার ভালো লাগা কাজ করবে এবং ইনশাআল্লাহ আমি চেষ্টা চালিয়ে যাবো। Tell them best of luck.